অপারেশন করাতে গিয়ে কান্নায় ভেঙে পড়ল রাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সবাই মিলে খেতে বসে পড়েছে। এরপর রাই তখন বলে, বৌমণি তুমিও বসে পড়ো আমাদের সাথে। এর মধ্যেই রায়ের মা তখন বলে, কি ব্যাপার বলতো, তোদের চোখ মুখগুলো এরকম ছলছল করছে কেন? কিছু কি হয়েছে? এ মিষ্টি, তুমি কি কিছু আটকাচ্ছ? হ্যাঁ, তুমি কিন্তু কোনো কথা আটকাচ্ছ আমার থেকে। কি কথা বলো তো? মিষ্টি তখন বলে, আরে মা আমি কি আবার করবো, আমি কিছুই করিনি। এর মধ্যেই রাই তখন বলে, মা তুমি খেতে থাকো না, এত কথাই বা বলছো কেন? স্রোত তখন বলে, মায়ের তো সন্দেহটা আজকাল খুব বেড়েছে, তাই মা এ সমস্ত কিছু করছে। নন্দিতা দেবী তখন বলে, এদিকে অনির্বাণ, তাকেও তো একদিন আমাদের বাড়িতে ডেকে ভালো মন্দ খাওয়ানো হলো না, জামাই বলে কথা, একবারও বিয়ের পর সেভাবে আসেনি। তখনই স্রোত বলে, অনেক তো হলো মা, এবারে অন্তত থামো, এই সমস্ত কথাগুলো আর অন্তত বলো না, এগুলো শুনতে একদমই ভালো লাগে না। তখনই মনে মনে রাই ভাবতে থাকে, অনির্বাণের কথা উঠলেই বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। এত বড় ঠকে গেলাম আমি এই মানুষটার কাছে, যাকে ভরসা করেছিলাম, ভেবেছিলাম যে মানুষটা আমার পাশে থাকবে। পাশে থাকা তো দূরের কথা, সারাটা জীবন হয়তো এভাবেই আমাকে অবিশ্বাস করে যাবে। তখনই নন্দিতা বলে, কি ব্যাপার রাই, তুমি কথা বলছো না কেন? আচ্ছা রাই, তুমি আমাকে একটা কথা বলো, তুমি তো অনির্বাণের অফিসেই চাকরিটা করতে পারতে, দুজন মিলে একসাথে যেতে বাড়ি আসতে, এটাই তো ভালো হতো তাই না? রাই তখন বলে, মা আমি যদি অনির্বাণের অফিসেও চাকরি করতাম, আমাকে তো গিয়ে কাজটাই করতে হতো, আর আমি এই অফিসেও গিয়ে কাজটাই করি, তাই এ সমস্ত ব্যাপার ভেবে কোনো কি লাভ আছে? নন্দিতা দেবীর মনটা ভালো লাগে না, কিন্তু চোরকি আর এদিকে স্রোত দুজন মিলে এত কথা বলতে থাকে, পুরো ব্যাপারটাকে একটু আড়াল করার চেষ্টা করে দিচ্ছে রাই, যাতে তার মা কোনো কিছু জানতে না পারে। মা জানতে পারলে অনেক বেশি টেনশন করবে, সেই জন্যই কিছু বলছে না। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে রাই, অনির্বাণের কিচ্ছু জানার দরকার নেই, ও যখন আমাকে শুরু থেকে অবিশ্বাস করলো, তাহলে অবিশ্বাসই করুক, এ সমস্ত ব্যাপার জানতে হবে না। তখনই স্রোত বলে, দিভাই আজকে কিন্তু খেয়ে দিয়ে ঘুমাবো না, আজকে আমরা রাত জাগবো। আর এটা শোনার পরে নন্দিতা দেবী বলে, এটা আবার কেমন খামখেয়ালিপনা, রাত জাগার কি আছে আমি তো বুঝতে পারছি না। স্রোত তখন বলে, মা তোমাকে তো সবকিছু বুঝতে হবে না, তুমি সবকিছু কেনই বা বুঝতে চাইছো? এর মধ্যেই চোরকি তখন বলে, বড় পিপি আমিও রাত জাগবো। রাই তখন বলে, না সোনা, তোমার তো স্কুল আছে। এরপর বৌমণিও সে একই কথা বলে, আর বলে, কাল সকালবেলায় স্কুল ধরতে চাইলে তোমাকে এখন ঘুমাতেই হবে, বুঝতে পারলে? এখন একদমই ওঠা চলবে না। এর মধ্যেই দেখা যায় বৌমণি মনে মনে ভাবতে থাকে, কাল যেন রায়ের অপারেশনটা ঠিকঠাকভাবে সাকসেসফুলভাবে হয়ে যায়। এদিকে রায়ের খাওয়া হয়ে গেছে। রায় তখন বলে, মা জানো তো, একটা সংসার টেকাতে হলে স্বামী স্ত্রী দুজনকেই ঠিকঠাকভাবে সামলাতে হয়, না হলে একটা সংসার টেকানো যায় না। নন্দিতা দেবী তখন বলে, এ আবার কি কথা, এগুলো তুমি কেন বলছো, কি ব্যাপার বলো তো? রায় তখন বলে, কি আবার ব্যাপার থাকবে, বললাম এমনি। রাতের বেলাতে নীলু উঠে ফ্রিজ খুলছিল, আর এটা দেখার পরেই ডোরা বৌদি তো চিৎকার করতে শুরু করে দেয়, আর বলে, দেখো দেখো চোর ধরেছি রাতের বেলায়। নীলু তখন বলে, ডোরা ম্যাডাম সবসময় আমাকে এইভাবে অপমান করবেন না, এর ফল কিন্তু খুব একটা ভালো হবে না। নাকে দড়ি দিয়ে কিভাবে ঘোরাতে হয় সেটা কিন্তু আমিও খুব ভালো মতন জানি। কথাটা শোনার পরেই বৌমণি তখন বলে, ডোরা বৌমণি বলে, তোমার সাহস দেখে তো অবাক হয়ে যাচ্ছি, তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? নীলু তখন বলে, আর কিভাবে বলবো, কোনো কিছু ভুল বলেছি বলে তো আমার মনে হয় না। এই বাড়িতে তোমার ঠিক যতটা অধিকার আছে, ঠিক ততটাই অধিকার আমারও আছে, তাহলে আমি কেন কিছু থেকে বঞ্চিত হব, আমাকে বলতে পারো? ডোরা বৌদি বলে, শোনো, তুমি হলে গরিব ঘরের মেয়ে, আর তোমার বাবা মা বিয়েতে তেমন কিছু দেয়ওনি, তাই তোমার অধিকার আমার অধিকারের মতন নয়, আমার অধিকার সব থেকে বেশি, এই কথাটা ভুলে গেলে চলবে না। এর মধ্যেই সূর্য এসে বলে, কি হয়েছেটা কি বৌমণি, এত ঝামেলা কিসের? ডোরা বৌমণি বলে, দেখো না সূর্য, রাতের বেলায় চুরি করে এসে খাবার খাচ্ছিল, ধরে ফেলেছি বলে বড় বড় কথা বলছে। নীলু তখন বলে, সূর্য তুমি আমাকে একটা কথা বলো, এই বাড়িতে ডোরা বৌদির যতটা অধিকার আছে, ঠিক ততটা অধিকার তো আমারও আছে, তাহলে আমি কেন ফ্রিজ খুলে কিছু খেতে পারবো না? সূর্য বলে, দেখো নীলু, তোমার যা ইচ্ছা করো, তোমার মুখটাকে অন্তত বন্ধ রাখো, আমি না তোমাকে কোনোভাবেই সহ্য করতে পারছি না, আমার এতটাই রাগ হচ্ছে তোমার ওপরে। নীলু তখন বলে, আমার ওপরে কেন রাগ হচ্ছে, আমি কি ক্ষতি করেছি তোমার? সূর্য বলে, করেছো, তুমি আমার অনেক ক্ষতি করেছো, আমি আর এই বিষয়ে কোনো কথা বলতে চাই না, আর কোনো কথা বাড়াতেও চাই না, যেটা করেছো সেটা একদমই ঠিক করোনি। তুমি এতগুলো টাকা চেয়েছো কেন? তুমি তো জানো এতগুলো টাকা চাওয়াটা ঠিক নয়। নীলু তখন বলে, কি করব, আমি তো তোমাকে এমনিও ছাড়তে চাই না সূর্য,
আমি তো তোমার সাথেই থাকতে চাই, বাকিটা জীবন আমি তোমার সাথে কাটাতে চাই, কিন্তু তুমি তো আমার সাথে থাকতে চাও না। দেখো আমি কতগুলো বছর বাঁচবো সেটা তো জানি না, তাই আমি আন্দাজ মতন একটা হিসাব করে তোমাকে অ্যামাউন্টটা বলেছি। এরপর সূর্য বলে তোমাকে আমি কিছু পয়সা দেব, তবে এতগুলো নয়। ডোরা বৌদি বলে সূর্য তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই মেয়েটা যা যা অন্যায় করেছে তুমি সব কিছু যদি আদালতে বলো তুমি এমনি ডিভোর্স পেয়ে যাবে, সেখানে তোমাকে কোনো ক্ষতিপূরণ দিতেই হবে না। এই সমস্ত কথা তাহলে কেন বলছো? সূর্য তখন বলে না বৌমণি, ও আমার স্ত্রী ছিল এই কথাটা তো আমি সত্যি জানি, তাই আমি ওকে কিছু ক্ষতিপূরণ দেব, তাতে আমার কোনো অসুবিধা হবে না। এরপর নীলু বলে সূর্য আমাকে এখনো ভালোবাসে, আমি এমন কিছু কাজ করেছি যার জন্য আজকে সূর্য আমাকে এরকমভাবে অপমান করে। তার মধ্যে দেখা যায় রাত হয়ে গেছে, রাই এদিকে স্রোত বৌমণি সবাই মিলে নাচ গান করতে থাকে, পুরনো দিনের কথা ভাবতে থাকে, রবীন্দ্রসঙ্গীতে নাচ করতে থাকে। আর অন্যদিকে অনেকক্ষণ ধরে কাজ করে যাচ্ছে উজ্জ্বলবাবু, মানে সার্থকের বাবা। সার্থক এসে বলে বাবা অনেকটা রাত হয়েছে, তুমি এখনো ঘুমাওনি কেন? উজ্জ্বলবাবু বলে ঘুম আসছে না সেরকমভাবে। সার্থক বলে আমি কি তাহলে 1 কাপ কফি করে এনে দেবো? উজ্জ্বলবাবু বলে না না, ওসব কিছুই চাই না, আসলে কাল তো স্রোতের দিদির অপারেশনটা রয়েছে, অপারেশনটা বেশ ভালোই ক্রিটিক্যাল, সেটা নিয়ে একটু স্টাডি করছিলাম, এই আর কি, একটু নার্ভাস লাগছে, অনেকদিন পর তো আবার। তখনই সার্থক বলে তুমি একদম নার্ভাস হও না, তুমি পারবে, তুমি এটা খুব ভালোভাবেই করতে পারবে, কারণ তোমার ওপরে সেই বিশ্বাস আর ভরসাটা আমার আছে, তুমি একদম ভয় পেও না, দেখবে সব ঠিক হয়ে গেছে, শুধু ধৈর্য ধরো, ধৈর্য ধরলে তো অনেক কিছুই সম্ভব, তাই এটাও সম্ভব হয়ে যাবে, তুমি আমার কথাটা শুধু মিলিয়ে নেবে। এর মধ্যেই একটা কথাই মনে মনে রাই ভাবে, যেভাবেই হোক আমাকে শক্ত থাকতেই হবে, ভেঙে পড়লে চলবে না। উজ্জ্বলবাবু সার্থককে বলে কাল তো অনেক বড় অপারেশন, স্রোত অনেক নার্ভাস থাকবে, কাল না হয় তুই একটু মেয়েটার সাথে থাকিস, আর কোনো ঝামেলা করিস না। সার্থক তখন বলে ঠিক আছে বাবা, তুমি যখন এত করে বলছো অবশ্যই আমি থাকবো। পরের দিন সকাল হতেই রাই তো রেডি হয়ে গেছে, বৌমণি অনেকগুলো টাকা এনে রাইকে দেয়। আর রাই তখন বলে বৌমণি আমি তোমাকে বলেছিলাম তুমি গয়না বিক্রি করবে না, তুমি সেটাই করেছো? বৌমণি তখন বলে রাই আমি গয়না বিক্রি করিনি, আমি ওগুলো বন্ধক রেখেছি, কি করব বলো, এছাড়া আমার কি আর কোনো উপায় আছে? আমার পক্ষে যেটুকু করা সম্ভব সেটুকুই তো করতে হবে। রাই তখন বলে বৌমণি এসবের কি দরকার ছিল? বৌমণি বলে দরকার ছিল, তুমি আমার চোরকির মতনই, তোমাকে কি আমি আলাদা চোখে দেখি? চোরকি আর তোমার জন্য করা মানে একই, তুমি এসব নিয়ে ভেবো না, চলো আমাদেরকে বেরোতে হবে। এর মধ্যেই ফোন করেছে সার্থক আর স্রোতকে বলে আমি তোমার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি গাড়ি নিয়ে, তুমি তোমার দিদিকে নিয়ে এসো, হসপিটালে যেতে হবে তো। আর এটা শোনার পরেই সার্থক স্যারের কথা শুনে স্রোত মনে মনে লজ্জা পেয়ে যায়। আর রাই তখন বলে বাবা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি তোমাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠছে। আর এটা শোনার পর তো স্রোত বলে দি ভাই তুই পারিসও বটে, তুই চুপ কর তো, এসব ব্যাপার নিয়ে একদম ভাবিস না। এরপর অপারেশন করাতে চলে যাচ্ছে রাই, আর রাই খুব ভেঙে পড়ে, কিন্তু বৌমণি আর স্রোত তাকে সাহস যোগায় আর বলে সব ঠিক থাকবে।